আচ্ছা, আনফরচুনেটলি আমি যে রিসোর্স গুলো তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেই রিসোর্স গুলো আমি পাচ্ছি না। ওখানের পিসিতে ঘাটছিলাম, মনে করছে এখানে পিসিতে আছে, এখানে পিসিতে দেখতেছি, এখানে পাচ্ছি না। কোথায় আছে এটা হচ্ছে এখন একটা মিস্টিরিয়াস বিষয়। কিছু ম্যাটেরিয়াল অবশ্য ভালো হয়েছে যে আমি তোমাদেরকে ক্লাসরুমে আপলোড করে দিছি। এটা হচ্ছে সরাসরি চুয়েটে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা নেওয়া হয় সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের ম্যাটেরিয়াল, যেটা জুলাইয়ের 20 তারিখে আমি দিছি। এখানে চ্যাপ্টার টু চ্যাপ্টার আছে আর কি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এই অনুসারে আছে। তোমরা এইখানে যদি দেখো তাহলে আমাদের লেসন প্ল্যানের সাথে মিল পাবা না, বাট টপিক গুলো মোটামুটি বেশ ভালোভাবে বিভিন্ন রেফারেন্স এনে দেখানো হয়েছে। একদম যা যা দেওয়া আছে সব যে তোমাদের জন্য ফ্রুটফুল হবে এমন না, সব তোমাদের লাগবে এমনও না। এখানে আমরা পড়াচ্ছি না এরকম অনেক বিষয় দেওয়া আছে। কিন্তু তারপরেও তোমরা যদি চাও যে ওভারঅল একটা ভালো প্রিপারেশন নিবা, ভালো বলতে 110% প্রিপারেশন নিবা, তাহলে তোমরা ওই স্লাইড গুলো ভালো করে দেখতে পারো। আর 100% প্রিপারেশন নিতে চাইলেও স্লাইড গুলো একবার একটু চোখ বুলাই দেখতে পারো। প্রথমত আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দেখে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে পার্সপেক্টিভ সেই পার্সপেক্টিভ নিয়ে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রাম নিয়ে এর আগে কখনো তোমরা কোনো কিছু পড়ছো? কেউ পড়ছো ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কোনো কিছু? বলো, না পড়লে পড়ি নাই বলো। স্যার, আইএসডি তে পড়ছিলাম, ইনফরমেশন সিস্টেম ডিজাইন। আচ্ছা বলো তো ইউএমএল ডায়াগ্রাম। আচ্ছা ইউএমএল ডায়াগ্রাম কোনগুলাকে বলা হয়? ইউএমএল এর ফুল স্যার, ফর্ম কি? ইউজ কেস ডায়াগ্রাম টাইপের জিনিসগুলো পড়ছিলাম আমরা। হ্যাঁ, ইউএমএল ডায়াগ্রাম মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম। এটা হচ্ছে মডেলিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ সবাই বুঝতে পারে। সেটা যারা আমাদেরকে স্টেক হোল্ডার থাকবে, যারা আমাদের, তারাও বুঝতে পারবে, যারা আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকবে তারাও বুঝতে পারবে, যারা সিইও থাকবে তারাও বুঝতে পারবে, যারা ডিজাইনার তারা তো বুঝবে এবং ড্রয়িংই করবে এগুলো, যারা ডেভেলপার তারাও বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে এরকম কিছু ল্যাঙ্গুয়েজ। আর এরকম কিছু ডায়াগ্রাম হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রামস ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। এই ইউএমএল ডায়াগ্রাম দিয়ে মূলত আমরা কি করার চেষ্টা করি, আমরা আমাদের সিস্টেমের একটা অ্যাবস্ট্রাকশন বা সিস্টেমের একটা কি বলে ঝলক সবার কাছে প্রকাশ করার চেষ্টা করি। এর আগে কি আমরা এরকম কোনো কিছু পড়ছিলাম আমাদের কোর্সে সোফার? এই কোর্সে এখন পর্যন্ত এরকম কিছু পড়ছি? এই কোর্সে স্যার, এখন আমরা এটা পর্যন্ত পরে আমরা কিছু খালি, করিনি। না এরকম কিছু করি না। এই কোর্সে এখন পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে যে আমাদের যে সফটওয়্যার প্রজেক্ট সেই প্রজেক্টটা আমরা বিভিন্ন ভাবে ডেভেলপ করতে পারি। এই উপায়েও পারি, ওই উপায়েও পারি, সেই উপায়েও পারি, এই উপায়ে করলে এই সুবিধা, ওই উপায়ে করলে ওই সুবিধা, এটার এই অসুবিধা আছে, এই অসুবিধাকে সলভ করে ওই উপায়টা প্রপোজ করা হয়েছে। এই ধরনের পড়াশোনা এতদিন পর্যন্ত আমরা করছি। এখন আমরা দেখতেছি হচ্ছে এই যে সিস্টেমগুলো যে আমরা ডেভেলপ করব, সেই সিস্টেমে ডেভেলপ করার সময় আমরা বিভিন্ন ধরনের মডেলিং ব্যবহার করব। এখানে মডেলিং বলতে আমি বুঝাতে যাচ্ছি বিভিন্ন ধরনের ডায়াগ্রামের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে প্রকাশ করব। এক একটা ডায়াগ্রাম এক এক রকম রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তবে মোটা দাগে আমরা যখনই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো, তখন আমরা মূলত এখানে ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। এই ডায়াগ্রাম গুলো হবে এমন যে ডায়াগ্রাম গুলো আমাদের সিস্টেমের ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো, ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট গুলো সবার সামনে তুলে ধরবে। যদিও ইম্পর্টেন্ট ইস্যুগুলো তুলে ধরবে, ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে ধরবে, তবুও এই ডায়াগ্রামগুলোর মধ্যে অ্যাবস্ট্রাকশন থাকবে।
মডুলারিটি থাকবে, और আমি বলতে পারি যে ফাংশনাল যে ডিপেন্ডেন্সি অর ইন্ডিপেন্ডেন্সনেস, এই জিনিসপত্রগুলো থাকবে। এগুলা কিছু কিওয়ার্ডের মতো যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি। আমরা ইউএমএল ডায়াগ্রাম ব্যবহার করব সফটওয়্যার ডিজাইনিং এ, কেন ইউএমএল ডায়াগ্রাম গুলা গুরুত্বপূর্ণ, এই ধরনের কিছু কনসেপ্ট ডেটাবেজেও প্রয়োজন হয়, এইগুলা কেন আমরা এখানে ব্যবহার করব, এই নিয়ে যখন আমরা কথা বলবো বা এরকম যদি তোমাদের কখনো প্রশ্ন আসে, আমাদের কোর্সের পরীক্ষায় হোক, যে কোনো জায়গায় জব পরীক্ষায় প্রশ্ন যদি আসে, তাহলে এই রকম কিছু কিওয়ার্ড তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউএমএল ডায়াগ্রাম গুলো আমরা ব্যবহার করি অ্যাবস্ট্রাকশন এনশিওর করার জন্য, মডুলারিটি এনশিওর করার জন্য, ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্সনেস প্রকাশ করার জন্য। এই জিনিসগুলো কি, অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, মডুলারিটি কি, তারপর অন্যান্য যা যা বলতেছে এই জিনিসগুলো কি বলতে পারবে? অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন কিন্তু আমরা ওপি তেও পড়ছি, ডেটাবেজেও পড়ছি। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে ওই সামারাইজ করে ফেলা টাইপের, কোন একটা কঠিন কাজকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেন, সেটা ইজিলি ইউজ করা আর কি। আচ্ছা, এইটা অ্যাবস্ট্রাকশন কিছুটা হইছে, আবার মোটা দাগে হয় নাই। কারণ অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কমপ্লেক্স জিনিসপত্র না দেখানো, সামারাইজ করা মানে তো হচ্ছে তাকে সামারিটা হইলেও দেখানো, কিন্তু অ্যাবস্ট্রাকশন মানে অনেকটা এমন যে শুধুমাত্র উপর উপর থেকে দেখানো, যতটুকু না দেখালেই নয় ততটুকু দেখানো, একদম ইজি ডিটেলস এর মাধ্যমে দেখানো। যেমন আমরা আমাদের ডেটাবেজে, আমরা ডেটাবেজ তো পড়ে আসছি তাই না, ফোর্থ সেমিস্টার ডেটাবেজ পড়ছি না আমরা? ওই যে ডেটাবেজ আমরা যখন একাধিক টেবিল থেকে কোয়েরি করতাম, তখন কোন টেবিল থেকে কোন ডেটাটা আসতেছে, কোন কলাম থেকে আসতেছে, কোন কন্ডিশনের মাধ্যমে আসতেছে, এত কমপ্লেক্স ভাবে আমাদেরকে না দেখি আমরা যে কোয়েরি করতাম সেই কোয়েরির রেজাল্টে একটা টেবুলার ফরম্যাটে আমাদের সামনে প্রেজেন্ট করতো, তাই না? মনে আছে তোমাদের? দুইটা তিনটা টেবিল থেকে যদি আমরা করি, আমরা যদি সেট অপারেশনের মাধ্যমে করি, বা আমরা যদি কোনো জয়েন অপারেশনের মাধ্যমে করি, কত কমপ্লেক্স কনসেপ্ট আছে এখানে, ইনার জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন, কত ধরনের কমপ্লেক্সিটি যুক্ত কাজকর্ম ওখানে আছে। কিন্তু আমরা যখনই তাকে এই ধরনের কোনো কুয়েরি দেই যে আমাদেরকে এই জয়েন করে এই ডেটাগুলা দেখাও, সে সুন্দর করে আমাদেরকে একটা টেবুলার ফরম্যাটের ডেটা দেখায়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে আমাকে কমপ্লেক্স ইনার ডিটেলস গুলো সবগুলা রিমুভ করে একদম কি বলে জিস্ট রেজাল্টটা দেখানো হয়েছে। আর যদি আমরা সিস্টেমের ক্ষেত্রে বলি, তাইলে আমাদের সিস্টেমে যা যা কমপ্লেক্স রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে না দেখিয়ে জাস্ট কোর ফিচার গুলো দেখিয়ে যদি আমাদেরকে একটা ডায়াগ্রাম, একটা কি বলে একটা মডেল আমাদেরকে দেখানো হয়, তখন সেটা হবে হচ্ছে একটা ইউএমএল ডায়াগ্রাম। এরপরে এখানে মডুলারিটি জিনিসটা থাকতে হবে। ও আচ্ছা, অ্যাবস্ট্রাকশন, ইনফরমেশন হাইডিং, এইরকম আমরা অনেক কিছুই বলতে পারি। মডুলারিটি হইতে হবে। মডুলারিটি মানে হচ্ছে আমরা বড় প্রোগ্রামকে, অনেক বড় কমপ্লেক্স একটা সিস্টেমকে ছোট ছোট লজিক্যাল, খুব সহজে ম্যানেজ করা যায় এই ধরনের খণ্ডে ভাগ করব, এই ধরনের মডিউলে ভাগ করব। মডিউলই বলি, খণ্ড তো বলা হয় না, মডিউলে ভাগ করব, তারপর সেই মডিউল গুলার মাধ্যমে সলভ করব। আর এই যে মডিউলের মাধ্যমে যে সলভ করব, মডিউলে ভাগ করব, এগুলো সবগুলো আমরা মডেলিং ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এই প্রসেসটাকে বলতেছি আমরা মডুলারিটি। আর এছাড়াও আমাদের যে ইউএমএল ডায়াগ্রাম গুলো, সেই ইউএমএল ডায়াগ্রাম গুলাতে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্সনেস গুলাকে দেখাবো। অর্থাৎ আমাদের যে অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকবে, আমরা একটু পরেই পড়বো, একটু পরে, বা আমরা তো ইতিমধ্যে পড়ছি কিনা একটু আমাকে এনশিওর করা তো। ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলো নিয়ে কথা বলছি আমরা। না স্যার, এসব ব্যাপারে তো কথা বলা হয়নি। আচ্ছা, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কালেকশন বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর সেকশনটা তো এখনো আসে নাই, তারপরে একটু বলে ফেলি। আমরা যখনই স্টেক হোল্ডারদের সাথে বসে আমাদের রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করি, তখন অনেক অনেক রিকোয়ারমেন্ট কালেক্ট হয়। সেই রিকোয়ারমেন্ট গুলাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হয়। একটা ক্যাটাগরি হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা ক্যাটাগরি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট।
ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেইগুলো যেই রিকোয়ারমেন্টে বলা হয় হচ্ছে আমার অমুক ফাংশনালিটি লাগবে, আমার লগ ইন ফিচার লাগবে, আমার ডেটা সেভ করার ফিচার লাগবে, আমার এখানে প্রোফাইল পিকচার আপলোড করার সুবিধা থাকতে হবে, আমার এখানে পাসওয়ার্ড রিমুভ করা মানে কি ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করার ফ্যাসিলিটি থাকবে, যেগুলো অবশ্যই থাকবে এবং যেগুলোর জন্য আমাদেরকে এক্স্যাক্টলি কোড করতে হবে সেইগুলাকে বলা হয় ফাংশনাল রিকোয়ারমেন্ট। আবার তার অপরদিকে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেইগুলো যেগুলো মূলত কোড করে ইয়া করা যায় না, মানে এনশিওর করা যায় না, কোড মানে ওইটা করার জন্য কোড করতে হবে এরকম না, তবে কোডকে নির্দিষ্ট উপায়ে করতে হবে, যেমন টাইমলিনেস, যেমন স্কেলেবিলিটি, যেমন হচ্ছে ফাস্টনেস। আমার সিস্টেমটা ফাস্ট কাজ করতে হবে, এখন ফাস্ট কাজ করার জন্য তো কোনো কোড লেখা যায়, কোনো কনসেপ্ট নাই। ফাস্ট কাজ করার জন্য আমাদের যে কোড সেই কোডটাকে অপটিমাইজ করতে হবে, কিন্তু ওইটার জন্য তো কোনো নির্দিষ্ট কোড লেখা দরকার নেই। অথবা আমার যে সিস্টেমটা সেই সিস্টেমটার ব্যান্ডউইথ অনেক হাই হইতে হবে, অনেক বেশি ইউজার এট এ টাইম ব্যবহার করতে পারতে হবে, ইউজারদের ডেটা তার কাছে কি থাকতে হবে, অলওয়েজ অ্যাভেলেবল থাকতে হবে। এইগুলো তো আসলে কোডিং করে করা সম্ভব না, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলোকে বলা হয় নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর ওই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা বলতেছি, সেই ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ তুমি তো সাইন আপ করা ছাড়া ফরগেট পাসওয়ার্ড দিতে পারবে না, তাই না? তোমাকে তো অবশ্যই আগে সাইন আপ করতে হবে, কোনো একটা পাসওয়ার্ড আগে থেকে সেট করতে হবে, তারপর তুমি ফরগেট পাসওয়ার্ড দিবা। তারপর তুমি লগ ইন করা ছাড়া তো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে না, আর নতুন পিকচার আপলোড করতে পারবে না। এগুলোর মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে যে কোনটা করার পরে কোনটা তোমাকে করতে হবে। এই ধরনের ডিপেন্ডেন্সি গুলাকে দেখানোর জন্য, বা যেগুলো ইন্ডিপেন্ডেন্স, যার সাথে কারো কোনো সংশ্লিষ্টতা নাই, ওগুলাকে দেখানোর জন্য আমরা ইউএমএল ডায়াগ্রাম গুলা ব্যবহার করি। এছাড়া আরো অনেকগুলা কনসেপ্ট আছে, আমার তো এখন এক্স্যাক্টলি মাথায় আসতেছে না। তোমরা যদি বই দেখো, স্লাইড দেখো, অনলাইন থেকে একটু পড়াশোনা করো, তাহলে এই ধরনের আরো অনেকগুলা কি পাবা, কজ পাবা আর কি, যে কজে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইউএমএল ডায়াগ্রাম গুলা ব্যবহার করি। ও হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে রিউজিবিলিটি। এই যে আমরা ইউএমএল ডায়াগ্রাম গুলোর কথা বলতেছি, এই ডায়াগ্রাম গুলো কিন্তু খুবই মজার ডায়াগ্রাম, এবং মজার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে সিস্টেমই বানাই না কেন, সেই সিস্টেমের যদি একটা অ্যাবস্ট্রাক্ট ডায়াগ্রাম আমাদের কাছে থাকে, তাহলে সেই ডায়াগ্রামটাকে মডিফাই করেই আমরা অন্য একটা সিস্টেমের জন্য ইউএমএল ডায়াগ্রাম বানাই ফেলতে পারবো। মানে সবগুলোর ইউএমএল ডায়াগ্রাম গুলো কাইন্ড অফ সিমিলার হয় আর কি। নতুন নতুন ফাংশনালিটি আসলে তাদের জাস্ট হচ্ছে রিলেশন গুলা চেঞ্জ হয়, ডিপেন্ডেন্সি গুলা চেঞ্জ হয়, নতুন ফাংশন খুব সহজেই আমরা অ্যাড করতে পারি। আমরা ডায়াগ্রাম নিয়ে যখন একটু পরে ভিডিওটা দেখবো, টিউটোরিয়ালটা দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আমার এ একটা প্রজেক্ট আছে, বি একটা প্রজেক্ট আছে, সি একটা প্রজেক্ট আছে। আমি যদি এর জন্য একবার প্রজেক্টের সকল ডায়াগ্রাম গুলা তৈরি করে ফেলি, তারপর বি এর জন্য ওইগুলাকে রিইউজ করলেই হবে, ওগুলাকে কিছুটা মডিফিকেশন করে রিইউজ করলেই আমরা খুব সহজে ইউএমএল ডায়াগ্রাম গুলাকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাইলে চলো আমরা আমাদের কি দেখে আসি, আমাদের টিউটোরিয়ালটা দেখে আসি। And applications. Each diagram that we will study in this course will be supported with a practical example of a system or a situation that can be modeled with its help. I like to start this course with a little introduction to UML and a brief overview of each diagram. How does it look like and what is it actually used for? First of all, UML stands for Unified Modeling Language, which, according to the legend, was developed when some serious IT people were fed up with an ambiguous variety of circles, dashes,
stars, and clouds. UML 2.0 that we're going to study in this course consists of an integrated set of diagrams of various agreed shapes and forms designed to help system and software developers to define, design, visualize, and document software system artifacts, and in some cases, some business models. UML is a set of best engineering practices that has proven to be effective in modeling large and complex systems and is a very important part of object-oriented software development. UML mainly uses graphical notation to express the software project design. UML helps teams to communicate, explore potential designs, and validate software architectural designs. The purpose of UML is to provide a standardized notation that can be used by all object-oriented methods, as well as selecting and integrating best elements of the precursor notations. UML has been designed for a wide range of applications, hence it provides constructs for a wide variety of systems and activities. For example, distributed systems, analysis, system design, and deployment. UML diagrams can be divided into two main types: structure diagrams and behavior diagrams. There are 7 types of structure diagrams: composite structure diagram, deployment diagram, package diagram, profile diagram, class diagram, object diagram, and component diagram. Behavior diagrams include activity diagram, use case diagram, state diagram, sequence diagram, communication diagram, interaction or view diagram, and timing diagram. Now a few words about each one of them. Class diagram is the central modeling technique that is used in almost all object-oriented methods. This diagram describes the types of objects in the system and different kinds of static relationships that exist between them. The 3 most important types of relationships in class diagrams, but there are actually more of them, are association, which represents relationships between instances of types. For example, a person works for a company or a company has multiple offices. Inheritance, which corresponds directly to inheritance in object-oriented design. And aggregation, which is a form of object composition in object-oriented design. Component diagrams illustrate how components are put together to form larger components or software systems, and illustrates the architecture of software components and dependencies between them. These software components can include runtime components, executable components, and source code components. Deployment diagram helps to model the physical aspect of an object-oriented software system. This is a block diagram that shows the system architecture as deployment or distribution of software artifacts. Artifacts represent specific elements in the physical world that are the result of the development process. The diagram simulates the runtime configuration in a static view and visualizes the distribution of artifacts in the application. In most cases, this involves simulating hardware configurations along with the software components that host them. Object diagram is an instance of the class diagram. It shows a detailed snapshot of the system state at a particular point in time. The difference is that the class diagram is an abstract model of classes and their relationships. However, the object diagram represents an instance at a specific moment, which is concrete in nature. The use of object diagrams is rather limited, namely to show examples of data structures. Package diagram is a structural diagram that shows packages and dependencies between them. It allows us to display different views of the system. For example, it is easy to simulate a layered application. Composite structure diagram is similar to the class diagram, and it is a kind of a component diagram used mainly in micro-level system modeling, but it depicts individual parts instead of whole classes. This is a type of static structure diagram that shows the internal structure of a class and interactions that the structure makes possible. This diagram can include internal parts, ports through which the parts can communicate with each other, or through which the class instances can communicate with various parts and with the outside world, as well as connectors between parts and ports. Composite structure diagram is a set of interrelated